শোক আর শ্রদ্ধায় হোলি আর্টিজেনে নিহতদের স্মরণ, জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান, শহীদ মিনারে শান্তি সমাবেশ, মোমবাতি প্রজ্বলন। কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান সমাপ্ত, অস্ত্র, বোমা ও সুইসাইড ভেস্ট সহ 3 নারী আটক। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের কুশিয়ারা নদীর পানি বেড়ে 6টি উপজেলা প্লাবিত, ঘরবাড়ি সড়ক ডুবে যাওয়ায় বিপাকে হাজার হাজার মানুষ। সপ্তাহ ব্যবধানে বস্তার প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের চালের দাম, ডাল ছোলা সহ নিত্যপণ্যের দর নিম্নমুখী। এবং নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য নিয়ে সৃষ্ট জটিলতা কাটছে শিগগিরই, কাজ করছেন দেশি বিদেশি পরামর্শকরা। প্রবাসের সময় সঙ্গে আছে আমি বিথি হক। ফুলেল শ্রদ্ধা আর জঙ্গিবাদ নির্মূলের অঙ্গীকারে স্মরণ করা হলো গুলশানের হোলি আর্টিজেন বেকারিতে হত্যাযজ্ঞে নিহতদের। এ সময় জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে হোলি আর্টিজেনের ঘটনাকে রহস্যপূর্ণ মন্তব্য করে তা প্রকাশ করার দাবি জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা না হলে শুধু অভিযান চালিয়ে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না বলে অভিমত ঘাতক দালাল নির্মূল কমিটির। নিরাপত্তার ঘেরাটোপের বিড়ম্বনা মেনে নিয়েই হোলি আর্টিজান বেকারিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সপরিবারে এসেছিলেন অনেকে। এর মধ্যে কেউ কেউ ছিলেন নিহতদের সহকর্মী বা পারিবারিক বন্ধু। তবে কোনো সম্পর্কের তাগিদে নয়, অনেকে এসেছিলেন জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে। তাই কারো কণ্ঠে এখনো স্বজন হারানোর বিষাদ, আবার কারো কণ্ঠে ঘুরে দাঁড়াবার প্রত্যয়। এরকম কারো যেন সন্তান যেন হারায়নি, কারো যেন বোন মা ভয়টা এখনো আছে, বাট প্রত্যেকবারই আমরা সেই ভয় ক্রস করে যাচ্ছি। আমার দেশ এই টেররিস্ট দেশ না, আমি এতটুকুই বলবো। আর যাদের প্রাণ চলে গেছে তারা তো চলেই গেছে। শক্তি প্রয়োগ করে সাময়িকভাবে দমন করা যায়, কিন্তু নির্মূল করা যায় না। জঙ্গি মৌলবাদী সংগঠন যারা ঘৃণা ছড়াচ্ছে আমাদের সমাজে, বিদেশিদের বিরুদ্ধে, ভিন্ন ধর্মের বিরুদ্ধে, ভিন্ন মতের বিরুদ্ধে, ভিন্ন জীবনধারার বিরুদ্ধে, ভিন্ন মুক্ত চিন্তার মানুষের বিরুদ্ধে, এদেরকে নির্মূল করতে গেলে আমাদের ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। নিহত 7 জাপানি নাগরিক স্মরণে শ্রদ্ধা জানান দেশটির রাষ্ট্রদূত, সঙ্গে ছিলেন জাইকার কান্ট্রি ডিরেক্টরও। ইতালির নিহত 9 নাগরিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশটির রাষ্ট্রদূত কিছুক্ষণ নীরবতা পালন করেন। আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানিয়ে দলের সাধারণ সম্পাদক একদিকে জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্যের কথা বললেন, পাশাপাশি জানালেন জঙ্গিবাদের পৃষ্ঠপোষকরা ঐক্যে আসবে না। আমরা মনে করি এরা দুর্বল হয়েছে, ওরা কিন্তু নির্মূল হয়নি। এই অশুভ শক্তিকে মোকাবিলা করতে শুধুমাত্র ফোর্সের উপর নির্ভর করলে চলবে না। এই অশুভ শক্তি প্রতিরোধে শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। যারা তাদের পৃষ্ঠপোষক তারা কোনোদিনও আসবে না, আমরা জানি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হোলি আর্টিজানের নৃশংস ঘটনাকে রহস্যপূর্ণ বলে মন্তব্য করলেন। বাইরের বিভিন্ন সংগঠন বলছে এটা আইএসআইএস করছে, সরকার বলছে না এটা করছে না। এগুলোর মধ্যে দিয়ে যে রহস্য দানা বেঁধেছে, সেই রহস্য এবং কুঞ্জটিকা সরানোর দায়িত্বও হচ্ছে সরকারের। পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক জানালেন, বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রতিভাত হতে না পারে, তার জন্য সমস্ত পদক্ষেপগুলো আমরা নিয়েছি। এদিকে বনানী কবরস্থানে নিহত ওসি সালাউদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তার পরিবার ও বনানী থানা পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। হোলি আর্টিজেনে হামলাকারীদের মধ্যে 2 জন মারা গিয়েছিল বোমা বিস্ফোরণে, অন্যদের মৃত্যু হয় গুলিতে। তবে হামলার আগে তারা কেউ শক্তিবর্ধক ওষুধ সেবন করেননি। হামলাকারী 5 জঙ্গি ও 1 সন্দেহভাজনের ফরেনসিক রিপোর্ট দেওয়ার পর একথা জানান ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। এদিকে এই মামলার তদন্তের ক্ষেত্রে ফরেনসিক রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
গুলশান হোলি আর্টিজান মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবিরের হাতে শনিবার দুপুরে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের পক্ষ থেকে হস্তান্তর করা হয় 5 জঙ্গি ও 1 সন্দেহভাজনের ফরেনসিক রিপোর্ট। 1 বছর সময় নিয়ে করা ফরেনসিক পরীক্ষায় গুরুত্ব দেওয়া হয় জঙ্গিরা হামলা চালানোর আগে শক্তিবর্ধক কোনো ওষুধ সেবন করেছিল কিনা। এছাড়া নিহতদের মাথার চুল, ভিসেরা নমুনা সহ আরো কয়েকটি আলামত পরীক্ষা করিয়ে দেওয়া হয় এই প্রতিবেদন। দুইটা পাইছি আমরা বুম ব্লাস্ট এবং তাদের শরীরে গুলিরও আঘাত ছিল, আর বাকি যে 4 জন ছিল সবার শরীরে গুলির আঘাতের জন্য তারা মারা গেছে। আমাদের যে নমুনাগুলো আছে আমরা আমাদের সিআইডি ল্যাবে পাঠাইছি। সিআইডি ল্যাব থেকে জানানো হয়েছে যে কোনো শক্তিবর্ধক কিছু ওরা সেবন করেন নাই। এর আগে গত 19 জুন দেওয়া হয়েছিল গুলশান হামলায় জঙ্গিদের হাতে নিহত 20 জনের ফরেনসিক প্রতিবেদন। চিকিৎসক বলছেন নিহতদের মরদেহের সুরতহাল দেখে মনে হয়েছে নারীদের প্রতি বেশি আক্রোশ ছিল জঙ্গিদের। মহিলাদের উপর তাদের একটু খুব বেশি ছিল এবং মহিলাদেরকে সবচেয়ে বেশি একটু আঘাত করছে। এদিকে মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে ময়নাতদন্ত প্রতিবেদন এই মামলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত এই তদন্ত শেষ করতে পোস্টমর্টেম রিপোর্ট লাগবে, তো পোস্টমর্টেম রিপোর্ট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলার তদন্তে এখন। তো সেটি পেলে হয়তো এই মামলার তদন্ত কাজ আমরা শেষ করতে পারবো। তিনি আরো বলেন নির্ভুল তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে আনার চেষ্টা করছেন তারা, আর এই কারণেই তদন্ত প্রতিবেদন জমা দিতে কিছুটা সময় লাগছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও শান্তি সমাবেশ করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সমাবেশ থেকে 1 জুলাইকে জঙ্গিবাদ প্রতিরোধ দিবস ঘোষণার দাবি জানানো হয়। জঙ্গিবাদ প্রতিরোধে সমাজের তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। কেটে গেছে 1 বছর, তবু শুকায়নি ক্ষত। যে ক্ষত পুরো জাতিকে করেছে শোকগ্রস্ত, করেছে লজ্জিত। তার স্মরণে আপামর জনতার এই সম্মিলিত প্রয়াস। গুলশানে হোলি আর্টিজানে নিহতদের স্মরণ ও জঙ্গিবাদ প্রতিরোধের দৃপ্ত শপথ নিতে করা হয় আলোক প্রজ্বলন। এর আগে শনিবার বিকেলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় গুলশানে জঙ্গি হামলায় নিহতদের। গানে গানে মঙ্গল আর সুপথের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয় সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত শান্তি সমাবেশ। ধর্মের নামে মানুষ হত্যা করা যাবে না, মানুষকে মানুষ ভাবতে হবে, মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে, মানুষকে আর অন্যায়ভাবে হত্যা করা যাবে না। 1 জুলাইকে জঙ্গিবাদ প্রতিরোধ দিবস হিসাবে যেন ঘোষণা করা হয় সারা দেশে। সমাবেশে বক্তারা জঙ্গিবাদ প্রতিরোধে সন্তানদের মাঝে অসাম্প্রদায়িক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান। যেখানে ধর্মের নামে মানুষের উপর অত্যাচার নির্যাতন নেমে আসবে, সেখানেই সংস্কৃতি কর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে। সংস্কৃতি কর্মীরা সাম্প্রদায়িক শক্তির সাথে কখনো আপোষ করবে না। সরকার এবং জনগণ মিলেই এই কালো শক্তিকে, অপশক্তিকে, এই সাম্প্রদায়িক শক্তিকে, ধর্মান্ধ শক্তিকে আমরা চিরতরে যাতে বাংলাদেশের বুক থেকে মুছে দিতে পারি, সেই প্রতিজ্ঞাই আমাদের গ্রহণ করতে হবে। নিহতদের স্মরণে শাহবাগেও মোমবাতি প্রজ্বলন করেন প্রগতিশীল ছাত্র, শিক্ষক, নাগরিকবৃন্দ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রায় 15 ঘন্টা পর শেষ হল কুষ্টিয়ার ভেড়ামারার জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অপারেশন টেপিড পাঞ্চ। অভিযানে কোনো হতাহত না থাকলেও বোমা, অস্ত্র ও সুইসাইড ভেস্ট সহ 3 নারীকে আটক করা হয়। এদের মধ্যে একজন নব্য জেএমবির শীর্ষ নেতা আইয়ুব বাচ্চুর স্ত্রী বলে জানায় পুলিশ। এস.এম. রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার বিকেলে ঢাকা থেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়ায় পৌঁছায় পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। বিকেল 5টার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাথে অভিযানে অংশ নেয় তারা। এ সময় বাড়িটি থেকে উদ্ধার হওয়া 4টি বোমা নিষ্ক্রিয় করা হয়। বাড়িটিতে তল্লাশি শেষে অপারেশন টেপিড পাঞ্চ নিয়ে গণমাধ্যমে কথা বলেন পুলিশ সুপার। এক্সপ্লোসিভ ছিল, সেগুলো এই মাঠেই গর্ত করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এখানে আসলে তারা নিরাপদে থাকতে পারবে, সেই সূত্র ধরেই মনে হয় তারা এখানে 2-1 দিন হয়তো এসেছে। বলবো যে এই অপারেশনটা অত্যন্ত সফল একটি অপারেশন। আমাদের অপারেশন টেপিড পাঞ্চ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের সাথে যোগ দেয় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। বাড়িটিতে তল্লাশি চালিয়ে 2টি সুইসাইডাল ভেস্ট, একটি বিদেশি পিস্তল, গান পাউডার ও বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয়। জঙ্গি এলাকায় আছে আমরা
বুঝতেও পারি নাই যে এত বড় জঙ্গি সংগঠন এলাকায় অবস্থান করছে। হঠাৎ করেই সকালবেলায় উঠে শুনি আমার বাড়ির পাশ থেকে এখানে আত্মঘাতী স্কোয়াডের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। ভয়ে বাড়ি থেকে বাড়াতে পারছেন, আমরা খুব এর ভিতরে আতঙ্কের ভিতরে আছে। বাড়িটি থেকে 2 শিশু উদ্ধার এবং 3 নারীকে আটক করা হয়। এই নারীদের পরিচয় পাওয়া গেছে, একজন হচ্ছে 90 জেএমবির বর্তমান আমিরের স্ত্রী, আর একজন হচ্ছে 90 জেএমবির বর্তমান সেকেন্ড ইন কমান্ডের স্ত্রী। 6 মাস আগে ভেড়ামারা শহরের এই বাড়িটি 90 জেএমবির শীর্ষ নেতা আয়ুব বাচ্চুর স্ত্রী তিথি দর্জি ব্যবসায়ী পরিচয়ে ভাড়া নেয় বলে জানান মালিক নাসিমা বেগম। সময় সংবাদ, কুষ্টিয়া। প্রবাসী সময় আরো থাকছে। মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে প্রায় 500 অবৈধ শ্রমিক আটক। বেশিরভাগই বাংলাদেশি। ই কার্ড নিবন্ধনের সময়সীমা বাড়ানোর দাবি। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন কমিশন সহ কোনো সংস্থা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বেগম জিয়া নিজেই তার সদস্য পদ নবায়ন করে এই কর্মসূচির উদ্বোধন করেন। বিএনপি 2 মাসব্যাপী এই কর্মসূচিতে 1 কোটি সদস্য সংগ্রহ করবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়া দাবি জানিয়ে বলেন, উন্নয়নের নামে যারা অর্থ আত্মসাৎ করে সুইস ব্যাংকে পাচার করছে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে। প্রয়োজন যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং যেই নির্বাচনে এই সরকারের কোনো ভূমিকা থাকবে না। আজকে যারা ক্ষমতায় আছে তারা যদি ভূমিকা রাখে তাহলে নির্বাচন কমিশনও শত ইচ্ছা থাকলেও তারা নিরপেক্ষভাবে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে না। অত কথায় কথায় উন্নয়ন, ওই উন্নয়নের নামে যে কত টাকা বানাচ্ছেন আর সুইস ব্যাংকে রাখছেন সেটাই তো উন্নয়নের নমুনা। সেটা দেশের উন্নয়ন নয়, নিজের উন্নয়ন হচ্ছে। তাই তাদের কাছেই আমি দাবি করছি যে এই সুইস ব্যাংকে কারা টাকা রেখেছে, কত টাকা রেখেছে, সে তার নাম ধাম সহ আপনার হিসাবপত্র প্রকাশ করেন। নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য নিয়ে সৃষ্ট জটিলতা কাটছে শিগগিরই। প্রকল্প পরিচালক বলছেন, সমস্যা সমাধানে দেশি বিদেশি পরামর্শকরা কাজ করছেন। নদীর 2 প্রান্তে একসঙ্গে পুরোদমে পাইলিং এর কাজ শুরু হবে খুব দ্রুতই। এছাড়া বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার যোগ হয় কাজে গতি আসবে বলে আশাবাদী তারা। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মা সেতুর কাজ চলছে। সেতুর অন্য প্রকল্পগুলোর কাজ যখন সময়ের সাথে পাল্লা দিয়ে প্রায় শেষের দিকে, সেখানে নদীর স্রোত এবং তলদেশে মাটির স্তরের গঠন সহ নানা প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে চলেছে মূল সেতুর পাইলিং এর কাজ। 6.15 কিলোমিটার দীর্ঘ সেতুতে পিলার থাকবে 42টি। এক একটি পিলারের প্রাথমিক দৈর্ঘ্য ধরা হয় প্রায় 120 মিটার। তবে শুরু থেকেই নদীর মাওয়া প্রান্তে মাটির তলদেশের গঠন বৈচিত্র্যের কারণে দৈর্ঘ্য নিয়ে জটিলতা দেখা দেয়। এই প্রান্তে 6 ও 7 নম্বর পিলারের কাজ ধরা হলেও পরে তা অর্ধসমাপ্ত রেখে কাজ সরিয়ে নেওয়া হয় জাজিরা প্রান্তে। এখানে 36 থেকে 42 নম্বর পিলার পর্যন্ত কাজ চলছে পুরোদমে। মাওয়া প্রান্তে 1 নম্বর এবং 6 থেকে 12 নম্বর পিলারের দৈর্ঘ্য কত হবে তা এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি। ফলে অন্য পিলারগুলোতে কাজ ধরা হলেও বন্ধ আছে এই কয়টি পিলারের কাজ। তবে সম্প্রতি সমস্যার সমাধান হয়েছে বলে জানালেন প্রকল্প পরিচালক। আমাদের ল্যাঙ্ক ভেরি করবে, যেটা ডিজাইনার দিচ্ছে এর থেকে কোথাও বাড়তেছে, কোথাও সমান থাকতেছে। স্যাম্পল টেস্টের পরে এখন অ্যাকচুয়াল টেস্ট হয়েছে। অ্যাকচুয়াল টেস্ট করে আমরা ধরেন যেগুলো সম্ভব হয়েছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। নদীর ওই পারে, জাজির পাশে সবগুলো দিয়ে দিচ্ছি। এই পারে আমরা দিতে পারি নাই। ওখানে একবার টেস্ট করছি, হয়ে গেছে, বাট এখানে একবার টেস্টও হয়নি সোয়েলের ভিন্নতার জন্য। তো এখানে আমরা সক্ষম হয়েছি।
পদ্মায় যোগ হয়েছে বিশ্বের সর্বোচ্চ 3000 কিলোজুল ক্ষমতা সম্পন্ন নতুন একটি হ্যামার। জার্মানিতে তৈরি এই হ্যামার প্রায় 1.5 মাস সমুদ্র পাড়ি দিয়ে জুন মাসে মাওয়া এসে পৌঁছে। এটিকে এখন জাজিরা প্রান্তে পাইলিং এর কাজে ব্যবহার করা হবে। আগের দুটি হ্যামার এখন তাই ব্যবহার করা হবে মাওয়া প্রান্তে। সবকিছু মিলে পুরো নদী জুড়েই পাইলিং এর কাজে গতি আসার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। এটা তো 100 বছরের প্রজেক্ট, কেউ তো আর 100% শিওর নয়, কোনো বিশেষজ্ঞই মতামত দিবেন। আর আমাদের টেস্ট যাওয়া মানে আমার 3 মাস 4 মাস পিছাই যাওয়া। এখন আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি। এখন পর্যন্ত মূল সেতুর কাজ 52% হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে 44%। মাওয়া প্রান্তে যখন পাইলিং এর সমস্যা, সেখানে পুরো পদ্মা সেতু প্রকল্পে এখন পর্যন্ত সর্বোচ্চ কাজ হয়েছে এই জাজিরা প্রান্তের 37 নম্বর পিলারটিতে। আমরা এখন দাঁড়িয়ে আছি পিলারটির একেবারে চূড়ায়। একই সময় সামনের দিকে পুরো প্রস্তুত করে নেওয়া হচ্ছে 38 নম্বর পিলারটিকে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কয়েক দফা পেছানো হলো চলতি মাসের মধ্যে সম্ভব হবে এই দুটি পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসিয়ে দেয়া। এহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। 96 বছরের দীর্ঘ পথ চলায় জ্ঞান বিতরণের পাশাপাশি দেশের ক্রান্তিকালে আন্দোলন সংগ্রামে নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার পর থেকে গৌরব, ঐতিহ্য আর সমৃদ্ধির এই ইতিহাসে আপ্লুত শিক্ষার্থীরা। তবে প্রতিষ্ঠানটির শিক্ষার মান নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে বারবারই ঘুরে ফিরে এসেছে। এরপরও প্রত্যাশা দেশের সীমানার গণ্ডি পেরিয়ে সম্মান আর মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরে পাক তার স্বরূপ। 1921 থেকে 2017, 97তে পা প্রায় শতবর্ষীয় বিশ্ববিদ্যালয় প্রথম রক্ত মেখেছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এরপর 1962, 66, 69 আর সবশেষ 71-এর মহান মুক্তিযুদ্ধ, যে বিশ্ববিদ্যালয়ের চেতনা উপহার দিয়েছিল একটি স্বাধীন দেশের পতাকা, একটি স্বদেশ ভূমি আর মহান স্বাধীনতার স্থপতি। সে চেতনার জোরে বাঙালি জাতির জীবনে একখণ্ড আবেগের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বাঁক জানে হাজারো স্বপ্ন, দীর্ঘশ্বাস আর সম্ভাবনার গল্প। আছে আক্ষেপও, তবু পাওয়া আর না পাওয়ার সমীকরণের বাইরে সামনে এগিয়ে যাবার প্রত্যয় শিক্ষার্থীদের। ফার্স্ট টাইমে ভর্তি না হতে পারার কারণে আমি কোথাও পড়ি নাই। সবার সাথে কিভাবে একসাথে চলতে হয়, একসাথে থাকতে হয়, এই যে শিক্ষাটা, এটা আমার মনে হয় হল লাইফ থেকেই শেখা সম্ভব। ক্যাম্পাসে, হেঁটে, ক্লাসে, বাইরে, বারান্দায়, আড্ডায় সবকিছুতেই মানে আমাদের জন্য শিক্ষণীয় এবং শিক্ষাটাকে কাজে লাগানোর একটা ক্ষেত্র তৈরি করছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের অনেক সুযোগ আছে। সময়ের সাথে চিরসবুজে ক্যাম্পাস উন্নয়নের তকমায় ঢাকা পড়ছে ইট বালি পাথরের আদতে। তবে কৃত্রিমে জৌলুস বাড়ার সঙ্গে শিক্ষার মান বেড়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে শুধুই হতাশা। বিশ্ববিদ্যালয় যারা পরিচালনা করেন, শীর্ষ নির্বাহী যারা 3 জন, সব রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পান। যোগ্যতা, অভিজ্ঞতার প্রেক্ষাপটে তাদের মূল্যায়ন করা হয় না কোনো সময়। এত সীমাবদ্ধতার পরও জ্ঞান, প্রজ্ঞা আর সম্প্রীতির সমন্বয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠুক প্রতিটি শিক্ষার্থী, এমনটাই চাওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। র্যাঙ্কিং এর কথা যেটি বলা হয়, এটি একটি বাণিজ্যিক কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সময় এই বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণ করে না। সেই কারণে যে অবস্থানে থাকার কথা সেই অবস্থানে অনেক সময় আমরা দেখি না। অল্প খরচে কত মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করা যায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ধারণা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকবে। এভাবেই রঙিনে আলোক ছটায় রাতের আবহে হাজারো বছর গৌরব আর অর্জনে জলজল করুক প্রিয় বিশ্ববিদ্যালয়, এমনটাই প্রত্যাশা সবার। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে নগরবাসী। সকাল থেকে বাস, ট্রেন, লঞ্চে ছিল ঢাকায় ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়। ছোটখাটো কিছু অভিযোগ থাকলেও নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। ট্রেনের হুইসেল নয়, এ যেন প্রিয়জনকে ছেড়ে আসার এক করুণ সুর। রোববার থেকে দেখা যাবে রাজধানীর চিরচেনা রূপ, শুরু হবে পুরোদমে কর্মব্যস্ততা। আর তাই শনিবার ছুটির শেষ দিনে কর্মমুখী মানুষের এই জনস্রোত। শনিবার ভোর থেকে রাত পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে আসতে থাকে একের পর এক ট্রেন। স্বজনদের ছেড়ে আসার আক্ষেপ নিয়েই জীবিকার টানে কিংবা ভবিষ্যৎ গড়ার স্বপ্নে নগরীতে পা রেখেছেন সবাই। শ্বশুর শাশুড়ির সাথে ঈদ করে আসলাম, মেয়েদের স্কুল খুলে গেছে, এখন এসে পড়লাম। দাদু বাসায় ঘুরছি, তারপর খালামণি বাসায়, ফুপ্পি বাসায়। প্রিয় মুখগুলাকে আমরা রেখে আসলাম, তাদের কথা বারবার আমাদের চোখে ভেসে উঠছে। ট্রেনের সার্ভিস ভালো ছিল, যদিও ট্রেনে ভিড় ছিল, ওটা অল্প একটু লেট ছিল। এদিকে বাস টার্মিনালগুলোতেও ছিল ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়।
ছোটখাটো যানজট ছাড়া তেমন ভোগান্তি ছিল না যাত্রাপথে, তাই তো উচ্ছ্বাসের কথা জানান নগরবাসী। সেই সাথে প্রিয়জনদের ছেড়ে আসার অনুভূতি। বাড়িতে যখন ঈদ করেছি সবার সাথে তখন ভালো লেগেছে, এখন আবার ঢাকায় আসাতে একটু মন খারাপ। রাস্তাঘাটে কিছু জ্যাম ছিল, তেমন কোনো ভোগান্তিতে পড়ি নাই, কিন্তু ডাবল ভাড়া দিয়ে আসছে। আবার সেই জনতার ভিতর, আবার সেই ভিড়ের ভিতর, যানজটের ভিতর আবার ঢাকা শহরে আসছি। পেটের তাপ। 6টার সময় ফেরিতে উঠছি, এপার আসছি 7টা সাড়ে 7টার দিকে। সো এটা একটু আমাদের জন্য পেইনফুল, বাট আর এভরিথিং ইজ ওকে। ভোরের আলো ফোটার আগে বরিশাল, পটুয়াখালী সহ দেশের দক্ষিণাঞ্চলের 17টি জেলার যাত্রী নিয়ে সদরঘাট টার্মিনালে ভিড়তে থাকে লঞ্চগুলো। অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ থাকলেও অনেকটা নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। বসতে তো পারি নেই, দাঁড়িয়ে আসছি, অনেক ভালো লাগছে। অনেক লোক হয়েছে, অতিরিক্ত যাত্রী বহন করছে লঞ্চে। জীবিকার তাগিদে প্রিয়জন ছেড়ে আসা মানুষগুলোর কর্মব্যস্ততায় রোববার থেকে রাজধানী ফিরে পাবে তার পুরনো চেহারা। প্রতিদিনের যানজট ঠেলে ক্লান্ত নগরবাসী আবারও অপেক্ষায় থাকবে শেকড়ের কাছে ফিরে যাবার। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। 5টি ওয়ানডে ও একটি 3 দিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া গেল বিসিবির হাই পারফরম্যান্স দল। জাতীয় দলে ফিরতে এই সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন ক্রিকেটাররা। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের 6 উপজেলার বিস্তীর্ণ এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। সেই সঙ্গে ফসলি জমি ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। এতে শঙ্কিত হয়ে পড়েছেন কৃষক। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। ফেঞ্চুগঞ্জ উপজেলা শহরের প্রধান সড়কের চিত্র এটি। সড়কে গলা পানি, নৌকায় চলাচল করছে মানুষ। পানি ঢুকে পড়েছে দোকানেও। ব্যবসায়ীরা জানান ঈদের আগ থেকে পানিবন্দী তারা। পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে লাখ লাখ টাকার মালামাল। মালুল বেচা কিনিও করতাম পারি না, কুবু বাবু আছে, লাখরি ফসি গেছে আপনার। আমরা দোকানটা রইতে মানে মাল তুলিয়ে রাখছি বর্তমানে। বাজারে মানুষও আইতে পারে না, চতুর্দিকে পানি বেরিয়ে লিছে। ঈদের এক সপ্তাহ আগ থেকে দোকান বন্ধ, ব্যবসা অনেক লস। ঈদের সময় ব্যবসা করতেই পারে নাই, দোকান বন্ধ ছিল। শহরের মতো উপজেলার 50টি গ্রামের মানুষ পানিবন্দী। অনেকে ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন, আর যারা আছেন তাদের চুলাও ডুবে গেছে পানিতে। আমরা দরিয়ার মাঝে, পানির মাঝে, গন নাই, দুয়ার নাই, কানো দিতাম মাইসর দাইরে যেতে। খুব বয়ের মাধ্যমে আসি, যখন তখন কুশিয়ারা নদী আমরা লইয়া যেতে পারে। বড় বড় লিডার হলে আসছেন, আইরা যাইরা দেখরা, একদিন তা আমরা বেচাইছেন না, আমরা দেখছেন না। বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন জনপ্রতিনিধি ও জেলা প্রশাসক। তারা জানান পর্যাপ্ত সহায়তা দেয়া হচ্ছে আক্রান্তদের। বন্যা পরিস্থিতি আমার এলাকায় ভয়াবহ, সেটা ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ নিয়ে জেলা প্রশাসকের সাথে যোগাযোগ হয়েছে। আমাদের প্রস্তুতি খুবই ভালো, আমাদের খাদ্য মজুত রয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় এই ক্যাম্পগুলো আমরা করে যাচ্ছি। তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা জিআর-4 আমরা 127 মেট্রিক টন বরাদ্দ করেছি। এছাড়া 2,77,000 টাকা আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা ভিত্তিক তাদের বন্টন করেছি। ফেঞ্চুগঞ্জের মতো কুশিয়ারাপাড়ের অন্যান্য উপজেলা ও মৌলভীবাজারের হাকালুকি হাওরপাড়ের কুলাউড়া, বড়লেখা ও জুড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা ঢলের পানিতে প্লাবিত। ক্ষতিগ্রস্ত মানুষের অভিযোগ, এক সপ্তাহ থেকে এই বন্যা চললেও এখনো পর্যন্ত তারা পাচ্ছেন না পর্যাপ্ত সরকারি সহায়তা। আব্দুল আহাদ, সময় সংবাদ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। 71-এ মহান মুক্তিযুদ্ধে মামা গেরিলা বাহিনীর প্রধান শহীদুল হক মামা আর নেই। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে কাতারের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদুল হকের সাক্ষীতেই ফাঁসি হয় যুদ্ধাপরাধী কাদের মোল্লার। মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সময় দেশের জন্য অসামান্য অবদান রাখা শহীদুল হক মামার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তার মরদেহ কাতার থেকে বাংলাদেশে নিয়ে আসার কথা রয়েছে। রায় হয়েছে ক্যাপিটাল পানিশমেন্ট, এটা সার্থক তখনই হবে যদি আমরা বাংলার মাটিতে তাদেরকে গ্রেফতার করে এই বিচারের রায় কার্যকর করি। স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে আর কখনোই সোচ্চার হবে না মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার কণ্ঠস্বর। 71-এর রণাঙ্গনে সাহসী এই গেরিলা যোদ্ধা শুক্রবার রাত 12টার দিকে কাতারের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার, স্বজন ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মাঝে। হঠাৎ শরীর খারাপ হওয়ার পরে উনি ইন্তেকাল করেন কাতারের আল ওয়াকার হাসপাতালে। পরিবারের এখন শুধু ওনার ছেলেই আছে ওখানে, আর এখন আপাতত চাচি এবং ওনার মেয়ে, ওরা সব প্রায় সুইডেন থেকে কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
দুই প্রজন্মের যোদ্ধা ছিলেন শহীদুল হক মামা। শুধু স্বাধীনতা অর্জনই নয়, যুদ্ধ পরবর্তী সময় থেকে জীবনের শেষ অবধি জাগরুক ছিলেন স্বাধীনতা বিরোধীদের বিপক্ষেও। দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামে যাদের বিপক্ষে যুদ্ধ করেছিলেন তিনি, তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামসের বিপক্ষেও তার যুদ্ধ থামেনি কখনোই। মানবতা বিরোধী জামায়াত নেতা কাদের মোল্লার বিচারে অসামান্য অবদান ছিল মামার। কাদের মোল্লার যে চূড়ান্ত রায় হয়েছে, সর্বোচ্চ শাস্তি হয়েছে, এই আইনের এই বিচারটি পাওয়ার জন্য জনগণের যেমন অবদান আছে, তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সামনে থেকে দাঁড়িয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন। এখনো মুক্তিযুদ্ধের চিহ্নিত শত্রুরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত করছে। এই সময়ে শহীদুল হক মামার এভাবে চলে যাওয়াটা যে বিরাট একটা শূন্যতা তৈরি করেছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা শহীদুল হক মামা দীর্ঘদিন ধরে সুইডেনে সপরিবারে বসবাস করে আসছিলেন। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। বিশিষ্ট সঙ্গীত গবেষক অধ্যাপক করুণাময় গোস্বামী আর নেই। শুক্রবার রাত 11:15টায় বাড়িধারা ডিউএইচএস নিজ বাসায় মারা যান তিনি। করুণাময় গোস্বামীর স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই জ্বর আর শরীরে ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যেতে চাইলে ভালো অনুভব করছেন বলে নিষেধ করেন তিনি। পরে রাত 11:30টার দিকে বাথরুমে গিয়ে অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা ধরাধরি করে বাইরে নিয়ে এলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাহিত্য ও সঙ্গীতে গবেষণার জন্য 21 পদক এবং বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন করুণাময় গোস্বামী। সন্তানরা দেশে ফিরলে তার সৎকারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বজনরা। তার মরদেহ সমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরে যাওয়ার পরে তখন আমরা দৌড়ে দরজাটা একটু আটকে যেতেছে, আমার ছেলে ভিতরে ঢুকলো, ঢুকে আর তুলতে পারতেছে না। আমি, আমার বড় বোন, আমার ছেলে বউ সবাই গিয়ে আর পারতাছি না, শরীর একবারে ছাইড়েছে। তোলার পরে দেখলাম একটু নাক দিয়ে মুখ দিয়ে সামান্য ব্লাড যাচ্ছে। রাজধানীতে নিম্নমুখী চালের বাজারে এক সপ্তাহের ব্যবধানে আবারও দাম কমেছে। বস্তা প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনির দাম কমেছে 2 টাকা। ডাল ছোলার দামও রয়েছে কমতির দিকে। কমেছে রসুনের দাম, তবে আগের দামেই বিক্রি হচ্ছে দেশি বিদেশি পেঁয়াজ। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে কামরুল হাসান সবুজের রিপোর্ট। চাল আমদানিতে শুল্ক কমানোর পর থেকেই কমতে শুরু করে চালের দাম। এরই ধারাবাহিকতায় ঈদের আগে এক দফা কমার পর চলতি সপ্তাহের শুরুতে আবারও দাম কমেছে মিনিকেট, নাজিরশাইল, ব্রি 28, গুটি স্বর্ণা সহ সব ধরনের চালের। ঈদের পর এখনো ফাঁকা বাজারে বিক্রি অনেকটাই কম জানালেও চালের দাম আরো কমার আভাস দিলেন পাইকাররা। এখনো কাস্টমার বাজারে আসেনি, টুকটাক বেচা কিনা হচ্ছে। আগের চেয়ে একটু কমে বেচার চিন্তা ভাবনা আমরা করতেছি। ঈদের আগের চেয়ে আমরা কেজিতে 1 টাকা 1.5 টাকা কম। আগামী সপ্তাহে যখন মাল আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব, অর্ডার দেওয়া আছে, সেই মালগুলো আসলে বোঝা যাবে যে কতটুকু কমবে। তেমন কোনো কর্মব্যস্ততা নেই আদা, রসুন, পেঁয়াজ বেচা কেনাতেও। গেল সপ্তাহের দামেই 24 টাকা কেজি দরে দেশি আর সর্বোচ্চ 20 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ। তবে কিছুটা বাড়তি আদার দাম। আদার বর্তমান রেট আছে 62 টাকা, ঈদের আগে ছিল আপনার 58 টাকা। আর রসুনের দাম 110 টাকা ভালোটা, ঈদের আগে ছিল 130 টাকা। মার্কেটে লোকজনও নাই, কাস্টমারও নাই, মালের আমদানি নেই। রোববারে ফুললেই মানুষ আইয়া পড়বো, বাজার ঠিক হয়ে যাবে। এদিকে প্রায় 2 মাস ধরে ওঠানামার মধ্যে থাকা চিনির দাম এক সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তায় কমেছে 100 টাকা পর্যন্ত। সয়াবিনের দামে কোনো হেরফের না থাকলেও কেজিতে 1 থেকে 2 টাকা কমেছে ডাল ছোলার দাম। আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য নিত্য দরকারি পণ্য সামগ্রী। সবচেয়ে কম দাম ডাল হলো 60 টাকা কেজি, আর যেটা আপনার দেশি ওটা আমরা 96 টাকা করে বিক্রি করতেছি। তেলের দামও আগের মতোই আছে, 1 নম্বরটা 84 টাকা কেজি আর পাম হলো 74 টাকা কেজি খোলা। চিনির বাজার ঈদের আগের চাইতে 100 টাকা বস্তায় কমে গেছে, এখন ধরেন না 2900 টাকা যাইতেছে। অন্য কিছু আর কোনো নেই, পরিবর্তন নাই। স্থিতিশীল মশলার বাজারে প্রতি কেজি এলাচ 1400 থেকে 1600, গোলমরিচ 800 থেকে 1200, লবঙ্গ 950 আর দারুচিনি বিক্রি হচ্ছে 300 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের উদ্যোগে ঈদ উৎসব ও এক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্ম ও বিদেশিদের মাঝে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর আলম, শহীদ ও রিপন সহ বহু প্রবাসী বাংলাদেশি শিল্পী।
রোম প্রবাসী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উৎসবে আসা প্রবাসীরা নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর সাংস্কৃতিক বলয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ 30 দিন বাড়ানোর পর কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরব ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, বিভিন্ন কারণে যারা আগের 90 দিনে সৌদি ছাড়তে পারেননি তারা এই সুযোগ কাজে লাগাবেন। সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সৌদি আরবের অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষ বৈধ কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ 24 জুন থেকে আরও 30 দিন বাড়ানোর ঘোষণা দেয়। সৌদি সরকারের এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, বিভিন্ন কারণে আগের 90 দিনে যেসব কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশি সৌদি আরব ছেড়ে যেতে পারেননি তারা নতুন মেয়াদের এই সুযোগ কাজে লাগাবেন। সৌদি সরকার এখানে সময়ের 1 মাস দেওয়ার কারণে আমাদের প্রবাসী বাংলাদেশের জন্য অনেক সুবিধা হয়েছে। এখন এই 1 মাসের সময়ের কারণে অনেক স্বস্তি পেয়েছে। সৌদি সরকার আমাদের 30 দিনের সময়সীমা বাড়াইছে, এতে করে আমরা উপকৃত হয়েছি। আমি আশা করি 30 দিনের মধ্যে যে সমস্ত প্রবাসী ভাইরা অবৈধভাবে আছেন তারা ঠিক মতোই বাংলাদেশে যেতে পারবেন। যে 30 দিন মেয়াদ বাড়াইছে বাংলাদেশ সৌদি গভর্নমেন্টে, আমি মনে করি যে এতে বাংলাদেশের শ্রমিকদের অনেক উপকার হবে। এই 30 দিন সময়ের জন্য সৌদি সরকার অনেক অনেক ধন্যবাদ। মেয়েরা কাগজপত্র ঠিক করে দিতে পারবে, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। সাধারণ ক্ষমার এই নতুন মেয়াদের মধ্যেই অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের সৌদি আরব ত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশি অবৈধ যদি এখানে থেকে থাকে আরো বেশি পরিমাণে, কারণ এই 1 মাস পরে কিন্তু একটা চিরুনি অভিযান হবে। ওই চিরুনি অভিযানে যদি আমাদের কোনো কর্মীরা যদি সেই করে অবৈধ হিসেবে চিহ্নিত হয়, তাহলে কিন্তু তাদেরকে সাহায্য করাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। দূতাবাসের পক্ষ থেকে সবার আমরা বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানাবো, যারা অবৈধভাবে এইভাবে আছে তারা যেন এই আউটপাসের সুবিধাটা নিয়ে দেশে ফেরত যায়। নির্ধারিত সময়ের পর অবৈধ অভিবাসীকে আটক করা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে এরই মধ্যে বিভিন্ন দেশের দূতাবাসে বিশেষ বার্তা পাঠিয়েছে সৌদি প্রশাসন। পাশাপাশি নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করার আহ্বান জানানো হয়। 25 জুন শুরু হওয়া নতুন ক্ষমার এ মেয়াদ শেষ হবে 24 জুলাই। সময় সংবাদ, রিয়াদ, সৌদি আরব। মালয়েশিয়ায় টানা 12 ঘন্টার অভিযানে 483 জন অবৈধ শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এদের মধ্যে অধিকাংশ নেপাল, মিয়ানমার ও বাংলাদেশের শ্রমিক বলে জানান ইমিগ্রেশন পুলিশের মহাপরিচালক দাতুরে সেরি মুস্তফা। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার বেলা 12টা পর্যন্ত কুয়ালালামপুর সহ 3টি প্রদেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ই কার্ড নিবন্ধনের সব শেষ বেঁধে দেওয়ার সময় 30 জুন শেষ হওয়ার পরে অভিযান চালায় মালয়েশীয় ইমিগ্রেশন মহাপরিচালক জানান, অবৈধ শ্রমিকদের আটক করতে এ ধরনের অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে। এদিকে ই কার্ড নিবন্ধনের প্রক্রিয়া সহজীকরণ এবং 2018 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর জন্য আবেদন করেছে দ্য মাস্টার বিল্ডার্স অ্যাসোসিয়েশন মালয়েশিয়া। তাদের দাবি, জটিল নিবন্ধন প্রক্রিয়া এবং কাজের ধীর গতির জন্য অবৈধ শ্রমিকরা সময়মতো নিবন্ধিত হতে পারেনি। এছাড়া সরকার ই কার্ড বিনামূল্যে দিলেও শ্রমিকদের কাছ থেকে তাদের নিয়োগকর্তার 5 থেকে 10 হাজার রিঙ্গিত করে অর্থ নিয়েছেন বলেও অভিযোগ করেছেন অনেকে। যুক্তরাষ্ট্রের আরাকানসাসের একটি নৈশ ক্লাবে গোলাগুলির ঘটনায় 28 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার রাতে লিটল রক নামের ওই নৈশ ক্লাবে এলোপাতাড়ি গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কে বা কারা গুলি চালিয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। গুলির শব্দে হুড়োহুড়ি করে বেরিয়ে আসতে গিয়ে আহত হন অনেকে। এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে, পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে ধারণা পুলিশের। জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বা কমান্ডার সহ অন্তত 6 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর 2 সদস্যও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 2 জন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শনিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। এতে সশস্ত্র সংগঠন লস্করের কমান্ডার বশির লস্করি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়। এছাড়া 2 বেসামরিক নাগরিক নিহত
হয়েছে বলেও জানানো হয়। ক্রিকেটের খবর, 5টি ওয়ানডে ও একটি 3 দিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া গেল বিসিবির হাই পারফরম্যান্স দল। রাত 11:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে 16 সদস্যের বাংলাদেশের এইচপি দল। আবারও জাতীয় দলে ফিরতে সফরটিকে বড় সুযোগ হিসেবে দেখছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা, তাই সবাই মুখে সর্বোচ্চটুকু ঢেলে দিতে। একটি বিকল্প জাতীয় দলের খুঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই লক্ষ্যেই জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে হাই পারফরম্যান্স দল গড়েছে বিসিবি। ভবিষ্যৎ সাকিব মাশরাফিদের দক্ষ উত্তরসূরি গড়ে তুলতে এবার এইচপি দলকে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ায়। ভিন্ন কন্ডিশন আর উইকেটের সাথে মানিয়ে একটি সমৃদ্ধ পাইপলাইন তৈরি করাই মূল লক্ষ্য এই সফরের, যেন জাতীয় দলে এসে নিজেদের মানিয়ে নিতে পারেন আন্তর্জাতিক পরিসরে। তাই এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে প্রস্তুত ক্রিকেটাররা। এর আগেও অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা রয়েছে ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের। জাতীয় দলে একটা সময় ছিলেন নির্ভরতার প্রতীক হয়ে, কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছেন দল থেকে। ফিট হয়ে নিজের প্রমাণ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, তাই এই সফরে ভালো করে ফিরে পেতে চান জাতীয় দলের জায়গাটা। ওয়ার্ল্ড কাপে ভালো কিছু হয়নি, ইনজুরি নিয়ে ব্যাক করলাম। তার আগের ওয়ার্ল্ড কাপটা খুব ভালো গেছে আন্ডার-19, এখনো দেখি কেমন যায়। বাট অবশ্যই আশাবাদী ভালো কিছু করব। সবাই বেশ আত্মবিশ্বাসী আমার প্রতি, এই জন্য এইচপি ট্যুরে পাঠাচ্ছে। তো আমার কাছে মনে হয় তাদের আশাটা পূরণ করা এটা একটা মূল লক্ষ্য থাকবে। সিমিং আর বাউন্সি কন্ডিশনে খেলবেন এবার, তাই পেসার আবু হায়দার রনির মাঝে কাজ করছে একটু বাড়তি রোমাঞ্চ। এখানে হয়তো বাউন্সটা বেশি থাকে, তারপরে সুইংটা একটু বেশি থাকে। আমরা নর্মালি যেসব উইকেটে বোলিং করি, বাংলাদেশের উইকেটে এখানে লেস বাউন্স থাকে, মানে ব্যাটিং সহায়ক উইকেট হয়। ওইখানে হয়তো আমরা একটু অ্যাডভান্টেজ পাবো। তো এটা আমাদের পেস বোলারদের জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। অস্ট্রেলিয়ার উইকেটে নিজেদের প্রমাণ করতে বড় চ্যালেঞ্জ নিতে হবে স্পিনারদের, তাই লেগ স্পিনার জোবায়ের হোসেন লিখন মনোযোগী নিজের লাইন লেন্থ নিয়ে। কন্ডিশন যেমনই থাক, ভালো জায়গায় বোলিং করাটা ইম্পর্টেন্ট। তো লাস্ট ট্যুর করছিলাম সাউথ আফ্রিকাতে এই টিমের হয়ে, তো এখানে আল্লাহর মতো ভালো হয়েছে। তো চেষ্টা থাকবে যে এখানেও ভালো কিছু করা। প্রধান কোচ সাইমন হেলমটের সাথে সফরে থাকছেন আরও 3 কোচিং স্টাফ। সফরকে সামনে রেখে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে অনুশীলন করেছে বিসিবির এইচপি দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শোক আর শ্রদ্ধায় হোলি আর্টিজেনে নিহতদের স্মরণ। জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান। শহীদ মিনারে শান্তি সমাবেশ, মোমবাতি প্রজ্বলন। কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান সমাপ্ত। অস্ত্র, বোমা ও সুইসাইড ভেস্ট সহ 3 নারী আটক। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের কুশিয়ারা নদীর পানি বেড়ে 6টি উপজেলা প্লাবিত। ঘর বাড়ি সড়ক ডুবে যাওয়ায় বিপাকে হাজার হাজার মানুষ। সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের চালের দাম। ডাল, ছোলা সহ নিত্যপণ্যের দর নিম্নমুখী। এবং নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য নিয়ে সৃষ্ট জটিলতা কাটতে শিগগিরই কাজ করছেন দেশি বিদেশি পরামর্শকরা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।